তরুণদের রাজনৈতিক প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা আসিফ। রাজনৈতিক দলগুলোর সমালোচনা, গণহত্যার সকল তথ্যের খোঁজে সমন্বয়করা। গুম প্রতিরোধে হবে কঠোর আইন, বলেছেন আইন উপদেষ্টা। কুইক রেন্টাল চুক্তি বাতিলে তাড়াহুড়া নয়, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। ঘোষণা মতো কাকরাইল মসজিদে সাদ অনুসারীরা আগেভাগে চলে যান জুবাইর অনুসারীরা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের $543 কোটি প্রতিশ্রুতি উন্নয়ন সহযোগীদের। সত্যিকারের সহায়তার জন্য এককালীন অনুদান চায় ভুক্তভোগী দেশগুলো। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক কয়েকটি দল 24-এর তারুণের স্পিরিট ধারণে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ সহ 8টি পারিবারিক দিবস বাতিলে সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করছে। তার আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে রক্তক্ষয়ী বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আসিফ মাহমুদের আহ্বান, গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিলেন তাদের এখন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে উঠে আসে বিগত সরকারের আমলে প্রশাসন সহ চাকরিতে বৈষম্য শিকারদের অভিজ্ঞতা সহ মতামত। প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, তার সরকার প্রশাসনকে গতিশীল করতে সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কিভাবে সংস্কার করলে দলদাস হয়ে কাজ করতে হবে না, সেই বিষয়গুলো সংস্কার কমিশন প্রাধান্য দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাজের বিরোধিতা করায় কয়েকটি দলের সমালোচনা করেন আসিফ মাহমুদ। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলোই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তার মতে, তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সময় এখন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। বলেন, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা মেনে নেওয়া হবে না, সদিচ্ছা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ ধামাচাপা দিতে গণকবর দেয় আওয়ামী লীগ সরকার। ঢাকার রায়েরবাজার কবরস্থানে 127 জনের গণকবর শনাক্তের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গণকবর শনাক্তে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ শিক্ষার্থীদের। এদিকে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির সুযোগের পায়তারা করা, বিভিন্ন দলের রাজনীতি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রিপোর্ট ফরুক বাবুর। জুলাই বিপ্লবে পুলিশ, আওয়ামী লীগ ও বিভিন্ন বাহিনীর গুলিতে শহীদদের লাশ গুম করা হয় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে। শুক্রবার দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা জানান, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। আওয়ামী লীগ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণকবর দিয়েছে, তা শনাক্তে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে, এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া।
এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক বাবা মা এখন পর্যন্ত, অনেক ছেলে মেয়ে এখন পর্যন্ত তারা তাদের সন্তানকে খুঁজে না পাওয়ার কারণে তারা অনেকে পাগল হয়ে গেছে, এরকম আমাদের কাছে ইনফরমেশন আছে। শহীদদের রক্তের সাথে রাজনৈতিক দলগুলোকে বেইমানি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমি জাস্ট জাতির কাছে একটা জিনিসই বলতে চাই যে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে, কোনোভাবে যাতে ব্যাহত না হয়। আমাদের এখন যে কর্মকাণ্ড চলতেছে সবাই যাতে একসাথে কাজ করে। আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে, যারা শহীদ, আমাদের কাছে এখনো আমার কিছু ভাইরা আছে তারা এখনো আহত আছেন, তাদেরকে খোঁজ নেওয়া। সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া। এদিকে গণ অভ্যুত্থানের ৭তম দিনে আওয়ামী লীগের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ সময় সংগঠনের নেতারা বলেন, যতদিন আওয়ামী লীগের বিচার না হয় ততদিন দলটি কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি নির্বাচনেও আসতে পারবে না। যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। অনেক বড় বড় দল যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন, যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে পদক্ষেপ নিতে আহ্বানও জানায় নাগরিক কমিটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গুম প্রতিরোধে আইন করবে সরকার, পাশাপাশি গেল 16 বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাডের, যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার 12 দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তারা তুলে ধরেন নিজ দেশের গুমের পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা। আমার হাজবেন্ড সবলভাবে কোথায় আছে, অন্তত একটা সন্ধান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। কংগ্রেস অফ আফাদে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে। If human rights defenders are detained, our soul is detained. If human rights defenders, if victim families are suffering, we all are suffering. I will do whatever is required to be done in accordance with law. But that law should be applied in a proper manner. We do not want that you should allege against some persons having your malicious intention or at the instance of some vested quarters. We do not want that. But at the same time, we can assure you that no perpetrators will be given any inch of concession from our office. গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তির পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। But the real challenge is actually ensuring the impact or implementation of your commitment. আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। দুদিনের এই কংগ্রেস শেষ হবে শনিবার। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক কোনো চুক্তি হুটহাট বাতিল করা যায় না। কুইক রেন্টালের চুক্তি বাতিল নিয়ে সরকার তাড়াহুড়া করবে না। ফাউজুল কবির খান জানান, এই চুক্তিতে কি কি অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। কমিটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে গ্যাসের সংকট রয়েছে, তাই বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি জানান, এবছরের মধ্যে নতুন করে 50টি গ্যাস কূপ খনন ও আগামী 2 বছরের মধ্যে আরও 100টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে দিই না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। এবং এইসব মামলায় কিন্তু বাংলাদেশ কোনো সময় ভালো করে নাই। মামলাগুলোতে কিন্তু আমরা সবসময় ক্ষতিপূরণ দিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা ওই যেটা বললাম যে হুট করে দ্রুত একটা কিছু করতে চাই না। বাসা বাড়িতে কিন্তু গ্যাস দেওয়া হবে না। গ্যাসের যে এই যে সংকট, এবং আমরা প্রত্যেক বছরে 6000 কোটি টাকার মতো গ্যাস আমদানি করি। আমরা এই বছরেই 50টা নতুন কূপ খনন করব এবং আগামী 2 বছরে আরও 100টা কূপ খনন করব। দুই দেশের সম্পর্ক উন্নত করতে বিশেষ কোনো দল নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে গুরুত্ব দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এতদিন ভারতের কাছে সম্পর্ক মানে ছিল কোনো একটি বিশেষ দলকে গুরুত্ব দেয়া। এখন সেখান থেকে বের হতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে শুধু দ্বিপাক্ষিক নয়, আঞ্চলিক সম্পর্ককে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে চীনকে সম্পৃক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের এই অংশের অনুসারীরা। শুক্রবার বড় জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায়ের পর তারা এই এক দফা দাবি জানান। ওয়াক্ত শুরুর সঙ্গে সঙ্গে দুপুর 12টা 10 মিনিটে নামাজ শুরু হয়, শেষ হয় 12:30টায়। শুক্রবার সকাল থেকেই সাদপন্থীরা মসজিদ এলাকায় আসতে শুরু করেন। আস্তে আস্তে তাদের জমায়েত বড় হয়ে বেলা 12টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুমা আদায় করেন মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল বিষয়কে কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপ মাওলানা সাদ ও মাওলানা জুবাইরের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই গ্রুপই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে নতুন করে 543 কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যাংক ও আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি একাই দেবে 350 কোটি মার্কিন ডলার। সহায়তার এসব অর্থ যাবে সবুজ পৃথিবী করার জলবায়ু প্রকল্পে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু ব্যবসায়িক স্বার্থে সহায়তার নামে ঋণ দেওয়ার ভাওতাবাজি হলে ভুক্তভোগীরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সত্যিকারের সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের এককালীন অনুদান দেওয়ার তাগিদ ভুক্তভোগী দেশগুলোর। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ল্যান্ড অফ ফায়ার খ্যাত আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। সম্মেলনের 5ম দিনেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক থেকে পৃথিবীকে সুরক্ষায় চলছে নানা আলোচনা। শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উন্নয়ন সহযোগীদের সহায়তার অর্থ এককালীন অনুদান হিসেবে চান প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িতরা। বাংলাদেশ কেন ঋণ নিবে? আপনি যদি পুরো জলবায়ু নেগোসিয়েশনের প্রেক্ষাপট দেখেন, অবজেক্টিভ দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে ডেভেলপ কান্ট্রিগুলি ডেভেলপিং নেশনগুলিকে সহায়তা দিবে। কি কি সহায়তা দিবে? আর্থিক সহায়তা, কারিগরি সহায়তা, জ্ঞান সহায়তা, দক্ষতা সহায়তা। তো এটা তো সহায়তা না,
এটা তো এক ধরনের বিজনেস, দে ওয়ান্ট টু ইনভেস্ট, দে ওয়ান্ট টু মেক প্রফিট। অর্থায়ন দাবি করছি যাতে করে বাংলাদেশের সবুজ কারখানা করতে গিয়ে যাতে কোনো রকম শ্রমিকের চাকরিচ্যুতি না ঘটে, এবং একই সাথে আপস্কিলিং রিস্কিলিং এটা অবশ্যই করতে হবে, এবং সেই কারণে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল কোঅপারেশন এই দুটোর ক্ষেত্রেই আমাদেরকে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হবে, এবং আমরা এবারের কপে সেটি প্রত্যাশা করছি। কার্বন নিঃসরণ কমিয়ে নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে এদিনও সম্মেলন প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী দেশগুলোর প্রতিনিধিরা। এ সময় জলবায়ুর অস্বাভাবিক ক্ষতির জন্য উন্নত বিশ্বকে দায়ী করে যথাযথ ক্ষতিপূরণ চান তারা। তবে পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্নমুখী পর্যালোচনা হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় এখনো মেলেনি উপযুক্ত তহবিল গঠনের আশ্বাস। অর্থায়ন যেহেতু এবছরের মূল টার্গেট, হোস্ট কান্ট্রি চেষ্টা করবে কিছু অগ্রগতি হতে, অ্যাডাপ্টেশনে অগ্রগতি। আরেকটা টার্ম আছে জিএসটি, গ্লোবাল স্টক টেকিং, যে আমরা কতটুকু মিটিগেশনে অগ্রসর হলাম, অ্যাডাপ্টেশনে অগ্রসর হলাম, ফাইন্যান্সে হলাম, টেকনোলজি ট্রান্সফারে হলাম। এইটার একটা কি করে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। প্যারিস চুক্তির ধারাবাহিকতায় এতদিন তেমন অগ্রগতি না হলেও এবারের সম্মেলনে জলবায়ুর অর্থায়নে আশার আলো দেখছেন অনেকেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। অন্তত ভারত এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার 20টি দেশের জন্যই প্রয়োজন অন্তত 5 লাখ কোটি মার্কিন ডলার। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের প্রতিশ্রুতি উন্নত বিশ্ব কতটা দেয় সেটাই এখন দেখার বিষয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 90 টাকায়। সরবরাহ বাড়লেও দাম কমেনি মাছের, কমেছে ভোজ্য তেলের সরবরাহ। ঊর্ধ্বমুখী ডাল ও মশলার দর। ছুটির দিন বাজারে আসা বেশিরভাগ ক্রেতাদেরই অভিযোগ, বাজারের কোনো অভিভাবক নেই। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম, বরবটি, ফুলকপির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব সবজির ক্রেতা চাহিদা বেশি থাকলেও দাম কমেনি। বরবটি 90, শিম 100 টাকা এবং প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সবজির মৌসুম শুরু হলেও দাম না কমায় ক্ষোভ ক্রেতাদের। শীতকাল আসলো, ওই শীতের প্রভাব এখনো পড়ে নাই, সবজি সেরকম বাজারে সাপ্লাই নাই, সেই অনুসারে দাম একটু বেশি। মিডল ক্লাস ফ্যামিলির জন্য না পারে ওরা রিক্সা চালাইতে, না পারে ওরা জীবন ধারণ করবো কিভাবে, বাচ্চা পড়াইবো নাকি বাসা ভাড়া দিব। আমগো হিসাবে দাম কম আছে, কাস্টমার যা কইরা। কাঁচা মরিচ 120 টাকা কেজি, এগুলো সাধারণ মানুষ খাবার মতো না। তো উস্তা 120 টাকা, গাড়ি হলো আপনার 70 টাকা, মূলা 50 টাকা। মাছের বাজারে পর্যাপ্ত দেশি ও চাষের মাছ, তবে দামের কোনো সুখবর দিতে পারছেন না বিক্রেতারা। আরেক দফা বেড়েছে ইলিশের দাম। গরিবের বাচ্চা কষ্ট, মধ্যবিত্ত যারা আছে তাদেরও সমস্যা। কম্পারেটিভলি মনে হয় না কমছে, কোনো মাছের কমতি নাই, সব মাছই আছে ভরপুর। 21,000 মাছ গত সপ্তাহে বিক্রি করছিলাম আপনার 1500 করে, এই সপ্তাহে আমরা 1550 টাকা 1600 করে বিক্রি করতেছি। আগের বেশি দামে বিক্রি হচ্ছে ডাল, মশলা ও চাল। ডিলারদের বিরুদ্ধে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ আছে বিক্রেতাদের। আরেক দফা দাম বাড়ানোর পায়তারা দেখছেন তারা। সরবরাহ কমাই দিচ্ছে, এখন গাড়ি রেট 166 তেল 166 বিক্রি হতেছে, 2 লিটার 334, 5 লিটার 818 টাকা। 5টা কোম্পানিতে 2টা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানি তেল দিচ্ছে না। বাজার করতে গেলে তো দেখা গেছে যে মানুষ শিম খায়। ব্রয়লার মুরগি 180 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। তার নাম AKM আব্দুর রশিদ। আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। শুক্রবার রাতে ধানমন্ডি 15 নম্বর এলাকার একটি 5তলা ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত 4:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফেরেন আব্দুর রশিদ ও তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। বাসায় দুজনই থাকতেন। শুক্রবার রুমের পাশে ছাদ বারান্দার দরজা খুলে নামাজ পড়েন আব্দুর রশিদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকলে তাদের সঙ্গে হাতাহাতি হয় আব্দুর রশিদের। এ সময় বাসায় থাকা তার স্ত্রীর চিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।
বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বা কনসুলেট স্থাপনের দাবি জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধনে ভিসা প্রত্যাশীরা বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকের সংখ্যা ক্রমে বাড়ছে, কিন্তু ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাসের কার্যক্রম আমাদের দেশে না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে। এতে করে নাগরিকদের বিপুল পরিমাণ অর্থ ও সময় অপচয় হচ্ছে। একই সঙ্গে রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। ইউরোপের দেশগুলোর ভিসা আনতে গিয়ে ভারত কিংবা নেপালে গিয়ে হেনস্থা হওয়ার পাশাপাশি অনেক অর্থ অপচয় হচ্ছে বলে অভিযোগ করা হয়। দেশের টাকা দেশেই থাকুক উল্লেখ করে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে এই সমস্যার সমাধান সম্ভব। প্রবাসীদের সুরক্ষায় ও বেশি কর্মসংস্থানের জন্য অ্যাম্বাসি স্থাপন করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়। আন্তর্জাতিক ভারতের দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতি গুরুতর আকার নেয়। এবার অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ করে যান চলাচলের নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি জরুরি কিছু নির্দেশনা জারি করা হয়েছে। দূষণের কারণে বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বায়ু দূষণ আর বাতাসের গুণগত মান পরিমাপক এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 498 পয়েন্ট নিয়ে শুক্রবার বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লির অবস্থান দ্বিতীয়। এ নিয়ে টানা 3 দিন ধরে সেখানে এই পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রাথমিক স্কুলগুলোর শ্রেণী শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী বরলেনা। খুব জরুরি ছাড়া দিল্লির সব নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। কাঁচা রাস্তায় যান চলাচল আর ডিজেল জেনারেটরেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কোনো কোনো এলাকায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমেছে। চরম ব্যাহত হচ্ছে বিমানের উঠানামা ও রেল যোগাযোগ ব্যবস্থা। দিল্লির অধিকাংশ রুটের ট্রেন কমপক্ষে 2 ঘন্টার শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, ফসল তোলার পর জমিতে খড় পোড়ানোয় পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। এদিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে শুক্রবার দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা পাকিস্তানের লাহোরের পরিস্থিতিও গুরুতর। এই পরিস্থিতির জন্য যানবাহন, কলকারখানা আর ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর ধোঁয়াকেই দুষছেন পরিবেশবিদরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তরুণদের রাজনৈতিক প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা আসিফ। রাজনৈতিক দলগুলোর সমালোচনা, গণহত্যার সকল তথ্যের খোঁজে সমন্বয়করা। গুম প্রতিরোধে হবে কঠোর আইন বলেছেন আইন উপদেষ্টা। কুইক রেন্টাল চুক্তি বাতিলে তাড়াহুড়া নয় জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। ঘোষণা মতো কাকরাইল মসজিদের সাদ অনুসারীরা আগে ভাগেই চলে যান জুবাইর অনুসারীরা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের $543 কোটি প্রতিশ্রুতি। উন্নয়ন সহযোগীদের সত্যিকারের সহায়তার জন্য এককালীন অনুদান চায় ভুক্তভোগী দেশগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।